5 আগস্ট 2024 তারিখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেল। বাংলাদেশ থেকে যাওয়ার সাথে সাথে সমস্ত বাংলাদেশ গণতান্ত্রিক হয়ে গেল এবং বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ফিরে আসলো। কোন স্বাধীনতা ফিরে আসলো? শুধুমাত্র শেখ হাসিনা সরকারের সমালোচনা করার স্বাধীনতা ফিরে আসলো। এই ছাড়া জনগণের পক্ষে কথা বলার স্বাধীনতা কখনো বাংলাদেশের গণমাধ্যমে ছিল না, এখনো নাই। কেন বলছি কথাটা? আজকে কক্সবাজারের 1 নং ওয়ার্ডের সমিতি পাড়ায় যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাকে কেন্দ্র করে আইএসপিআর থেকে একটা বিবৃতি জারি করা হয়েছে এবং সেই বিবৃতির আলোকে বাংলাদেশের সকল প্রথম সারির গণমাধ্যম নিউজ করেছে। একমাত্র বিবিসি বাংলাকেই দেখলাম যে আলাদা একটা নিউজ দিচ্ছে তারা, যে ঘটনার সূত্রপাত কি বা কি থেকে শুরু হচ্ছে বিষয়টা। এছাড়া বাদ বাকি বাংলাদেশের প্রত্যেকটি মিডিয়া যে নিউজ করেছে সেই নিউজ ফেব্রিকেটেড নিউজ এবং সেই নিউজ হচ্ছে আইএসপিআর এর প্রেসক্রিপশন অনুসারে করা নিউজ। আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে তো এতটুকু জানার অধিকার রয়েছে যে কোথাও কোনো একটা ঘটনা ঘটলে সেই ঘটনাটার মূলে কি রয়েছে। আইএসপিআর থেকে যে বিবৃতি পাঠানো হয়েছে তার উপর ভিত্তি করে যে নিউজটা করা হলো, সেটা থেকে কি আসলে বোঝা যাচ্ছে যে ঘটনাটার সূত্রপাত আসলে কিভাবে শুরু হয়েছে? বলা হচ্ছে আইএসপিআর থেকে যে মোটরসাইকেল আরোহীর হচ্ছে যে তারা চেক করছিল চেকপোস্টের মধ্যে, সেখানে তারা হচ্ছে যে লাইসেন্সের কাগজ না থাকাতে সেখান থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, এলাকাবাসী এসে সেখানে হামলা করেছে। এটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা? এটা কি হয়? তার মানে এখানে কিছু একটা আছে আগে থেকে। হুট করে তো এই ধরনের হামলা হওয়ার কথা না, এই ধরনের ঘটনা ঘটার কথা না। ডেফিনেটলি এখানে কিছু একটা ছিল যে নিউজটা আসলে আমাদের বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো করার সাহস পায়নি, কারণ বাংলাদেশের সংবাদ মাধ্যমের আক্ষরিক অর্থে যে স্বাধীনতা থাকার কথা ছিল সেই স্বাধীনতা নেই, অথবা তারা কোনো না কোনোভাবে বায়াসড হয়ে নিউজ করছে। এখন দেখেন বিবিসি বাংলা কি বলছে। বিবিসি বাংলা বলছে যে স্থানীয় সাংবাদিকরা বিবিসি বাংলাকে জানিয়েছে কক্সবাজার 1 নং ওয়ার্ডে বিমান বাহিনীর ঘাঁটির পাশে সমিতি পাড়ার আশেপাশে বেশ কিছু জায়গায় বিমান বাহিনীকে বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু সেই সব জায়গায় মহেশখালী, কুতুবদিয়া বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার মানুষ বসবাস করেন। তার মানে এখানে আসলে জমি সংক্রান্ত একটি ঝামেলা আছে। ঠিক যেই ঝামেলাটা নিয়ে সবসময় আমি কথা বলি যে আমাদের পার্বত্য অঞ্চলের মধ্যে হচ্ছে যে আদিবাসীদের ভূমি হচ্ছে দখল করা হয়, এটা সেটেলাররা দখল করে, এটা সেনাবাহিনী ক্যাম্প স্থাপন করার জন্য দখল করা হয়, বিভিন্ন উপায় সিস্টেমেটিক ভাবে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে দখল করা হয়। সেই আলাপটি যখন আমি করতে যাই, বেশিরভাগ সময় আমাদের বাঙালি বন্ধুরা হয়তো এই আলাপটা আসলে কানেক্টই করতে পারে না, তারা আসলে বোঝেই না। এবং কারণ আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে তারা বিচ্ছিন্নতাবাদী, তারা জুম্মল্যান্ড করে ফেলবে। এখন এই কক্সবাজারের ঘটনায় কি বলবে? তারা আসলে কি করবে ওই জায়গাতে? বিমান বাহিনীর ঘাঁটি যে তারা হতে দিচ্ছে না, তারা আসলে কি করবে? এখানে কোন ল্যান্ড বানাবে? আমেরিকাতে দিয়ে দিবে কক্সবাজার? এই যে সবসময় হচ্ছে যে এক ধরনের মানে প্রোপাগান্ডা ছড়ানো হয় আমাদের সামরিক বাহিনীগুলো কর্তৃক, এটার বন্ধ কবে হবে? দেখুন, ঘটনা হচ্ছে অনেকদিন থেকেই চলতেছে এই জমি অধিগ্রহণের কাজ নিয়ে ঝামেলা। জমি অধিগ্রহণের কাজের ঝামেলার প্রেক্ষিতে এলাকাবাসীর সাথে সমন্বয় করে অ্যাডভোকেট জাহেদ নামে একজন ব্যক্তি, আমি যে সাক্ষাৎকারগুলো দেখতে পেয়েছি সেই সাক্ষাৎকারগুলো থেকে উদ্ধৃত করে বলছি, আমি সেগুলো লিঙ্ক আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব বা ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যাডভোকেট জাহেদের সহযোগিতায় তারা হচ্ছে যে একজন সাবেক সংসদ সদস্যের সাথে দেখা করেছেন। আমি সেই সাবেক সংসদ সদস্যের নাম জানতে পারিনি, তবে অ্যাডভোকেট জাহেদ বা যে বলে যার নাম বলা হচ্ছে তিনি স্থানীয় একজন বিএনপির নেতা বলে স্থানীয় কয়েকজন মানুষ জানিয়েছে। তারা সবাই মিলে হচ্ছে যে এই জমিটি অধিগ্রহণ যাতে না হয়, যারা এখানে ইতিমধ্যে বসবাস করছে তারা যেন গৃহহীন হয়ে না পড়ে, সেই বিষয়ে তারা আসলে কাজ করে যাচ্ছিল অনেকদিন থেকে। এবং আজকে সকালবেলা তারা সেই এমপির সাথে দেখা করে ফেরত আসার সময় হচ্ছে যে তাদের মোটরসাইকেল আটক করা হয়। আটক করা হলে অ্যাডভোকেট জাহেদ হচ্ছে যে একটি গ্রুপ চ্যাটের মাধ্যমে, আমি জানি না সেটা কি মেসেঞ্জার গ্রুপ চ্যাট নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের মাধ্যমে জানানো হয় যে তাকে আটক করা হয়েছে। তার প্রেক্ষিতে তার মুক্তির দাবিতে এলাকাবাসী হচ্ছে সেই জায়গায় পৌঁছানোর পরে এলাকাবাসীর উপরে যখন বিক্ষুব্ধ এলাকাবাসীর উপরে তারা হচ্ছে যে গুলিবর্ষণ শুরু করলে এলাকাবাসীর ভাষ্যমতে তারা হচ্ছে ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে যে আইএসপিআর যে স্টেটমেন্ট দিয়েছে এবং যে ব্যক্তিটি নিহত হয়েছে, এটি আসলে কি ব্যাপার? দেখুন, আটক করার পরে ওই ব্যক্তিকে আটকে রাখার পরে যখন মানুষজন সেখানে যায়, সেখানে গিয়ে যখন তারা ডেমনস্ট্রেশন বা বিক্ষোভ করা শুরু করে, সেই বিক্ষোভের প্রেক্ষিতে কিন্তু গুলিবর্ষণ করা হয়। এখন আইএসপিআর থেকে বলা হয়েছে তারা ফাঁকা গুলি করেছে এবং তারা আসমানের দিকে গুলি করছে, কিন্তু কথা হচ্ছে যে ভিডিও লিঙ্কগুলো আমি আপনাদের কাছে দিব, সেগুলো দেখবেন যে পিস্তলটা ঠিক এভাবে ধরা। এখন আসমান যদি আপনার মুখ বরাবর সামনের দিকে হয় তাহলে আমার কোনো কিছু বলার নাই, তাহলে আইএসপিআর যা বলছে সত্য বলছে।
আমরা আগেও খেয়াল করেছি, শেখ হাসিনার রেজিমের সময়ও খেয়াল করেছি যে বাংলাদেশের সামরিক বাহিনী যে ধরনের স্টেটমেন্ট গুলা দেয় এগুলা মিথ্যা স্টেটমেন্ট দেয়, এরা ফেব্রিকেটেড স্টেটমেন্ট দেয় এবং সাধারণ নাগরিকের উপরে এদের প্রচন্ড পরিমাণে জুলুম চলে। এরা পারে না অন্য দেশের সাথে গিয়ে যুদ্ধ করবে। আপনি আমার দেশের ট্যাক্সের টাকায় পালেন, আপনি আমার দেশের ট্যাক্সের টাকায় আপনার অস্ত্র কিনেন, আপনি আমার দেশের মানুষের উপরে গুলি করেন, এর অর্থটা কি? যে ছেলেটাকে মেরে ফেলা হলো তিনি পেশায় একজন ব্যবসায়ী, তার বাবা একজন শিক্ষক। শিহাব কবির নাহিদ নামে এই ব্যক্তিকে হত্যা করা হয়েছে এবং তার মাথার মগজ বের হয়ে গেছে গুলির প্রেক্ষিতে, কিন্তু আইএসপিআর থেকে বক্তব্য দিয়ে বলা হয়েছে যে তাদের গুলি থেকে এটা হয়নি এবং তারা আসমানের দিকে গুলি ছড়েছে। কিন্তু ভিডিওতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বিমান বাহিনীর পোশাক পরা হইতে চিপচিপে লম্বা মানুষজন হচ্ছে যে মানুষের দিকে পিস্তল তাক করে তারা হচ্ছে গুলি করছে। তবে সেই সামনে কি মানুষ ছিল নাকি গাছগাছালি ছিল সেটা আমি দেখি নাই, এটা ভিডিওতে দেখা যায় নাই। তবে বিমান বাহিনীর সদস্যদের দেখা গেছে তারা যে এই অ্যাঙ্গেল থেকে ধরে গুলিগুলো করছে। এখন দেখেন আমাদের এই যে ভূমি অধিগ্রহণের কথাটা উঠছে, আমি যদি ধরেও নিই এটা তাদের নিজস্ব জায়গা না, যারা এখানে বসবাস করছে, সমিতি পাড়াতে যারা বসবাস করেন, তারা যদি অন্য জায়গা থেকেও এসে থাকেন, এই মানুষগুলো কেন এসেছে? দেখেন ইকোনমিক কারণে কিন্তু ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট হয় মানুষের। যেমন আমি ঢাকাতে বসবাস করি, আমি ঢাকার বাসিন্দা নই, আমি যে জায়গার অরিজিন সেই জায়গাতে থাকলে আমার অর্থনৈতিক উন্নতি হবে না। বাংলাদেশে ঢাকা শহরে যে পরিমাণ মানুষ বসবাস করে তারা বেশিরভাগই হচ্ছে ইকোনমিক কারণে তারা ঢাকাতে এসে বসবাস করে। যারা কক্সবাজারে এখন বর্তমানে বসবাস করছে তারাও ইকোনমিক্যাল বিভিন্ন কারণে বসবাস করছে। সেই মানুষগুলাকে আপনারা হঠাৎ করে তুলে ফেলবেন সেই জায়গা থেকে, এবং তারা যদি সরকারি খাস জমিতেও তাদের বসবাস গড়ে তোলা হয় সেটা আপনারা যে কোনোভাবে হঠাৎ করে বরাদ্দ দিয়ে দিবেন তা তো হয় না। কারণ জমিটা কিন্তু রাষ্ট্রের, জমিটা সরকারের না। জমিটা যদি রাষ্ট্রের হয় সেই জমির উপরে মালিকানা কিন্তু সাধারণ নাগরিকের আছে। হ্যাঁ, ভূমি ম্যানেজমেন্টের কাজটা সরকারের আছে, কিন্তু এইভাবে আপনারা কাউকে ভূমিহীন করে ফেলবেন বা যারা এখানে এসে থাকছে তাদের সাথে আপনারা সেটেলমেন্টে না গিয়ে, আলাপে না গিয়ে আপনারা হুট করে জমি বরাদ্দ দিয়ে দিবেন বিমান বাহিনীর কাছে, সেটা তো হতে পারে না। এবং স্থানীয়দের অভিযোগ কিন্তু দীর্ঘদিন থেকে তাদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাদেরকে এই চেকপোস্ট দিয়েই তাদের এলাকায় যাওয়ার একমাত্র রাস্তা, এবং এই চেকপোস্টের মধ্যে বিভিন্ন সময় তারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, বিভিন্ন সময় তাদেরকে মারধর করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে এই চেকপোস্টের মধ্যে। এই অভিযোগগুলো কে তদন্ত করবে? কারা এর বিরুদ্ধে অ্যাকশন নিবে? বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, সামরিক বাহিনীগুলোর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর কখনো কোনো সুষ্ঠু তদন্ত হয় না। এবং সামরিক বাহিনীগুলোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা আসলে হিউম্যানিটেরিয়ান কোনো ট্রেনিং পায় না। তারা যুদ্ধের জন্য ট্রেনিং প্রাপ্ত হয় এবং তারা সাধারণ নাগরিকের সাথে যুদ্ধ করা শুরু করে দেয়। আজকে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা সমাধান করার জন্য হয়তোবা বিমান বাহিনীর উচিত ছিল পুলিশ প্রশাসনকে ডেকে এনে এই জায়গাতে ডিল করানো। তারা কেন অ্যাকশনে গেল আমি সেটা বুঝতাম না। সেখানে সেনাবাহিনী আসতে পারতো, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। আর্মি, এই বিমান বাহিনী কেন, তারা কেন গুলি করতে গেল? তারা এলাকা, এবং তারা যে কথাটা বললো যে দুর্বৃত্তদের হামলা হয়েছে, আপনারা চিন্তা করতে পারেন যে যে মানুষটিকে হত্যা করা হয়েছে তিনি একজন ব্যবসায়ী, যিনি বাংলাদেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করেন, যিনি ট্যাক্স দেন, সেই মানুষটাকে আপনারা ধাপ করে আপনাদের একটা স্টেটমেন্ট দিয়ে দুর্বৃত্ত বলে দেন। তার এই কথাটার অর্থ কি? প্রত্যেকটা নিউজ পোর্টাল আপনারা নিউজ করেন দুর্বৃত্তদের হামলা হয়েছে। হু আর দুর্বৃত্ত? আপনারা যে টার্মিনোলজি গুলো ব্যবহার করেন, যে ডেভিল শব্দটা ব্যবহার করছেন একটা মানুষের উপরে, হোয়াট ডু ইউ মিন বাই ডেভিল? আমরা তো এদেশের নাগরিক, আমরা তো এদেশে ট্যাক্স দিচ্ছি। আমরা এখন তো আপনার ইউসুফ সরকারের আমলে তো আমরা 15% এক্সট্রা ট্যাক্স দিচ্ছি আরো বসে বসে। আমাদের টাকায় খাচ্ছেন, আমাদের টাকায় পড়তেছেন, আপনারা আমাদের বসে বসে মারতেছেন, তারপরে বলতেছেন দুর্বৃত্তদের হামলা। দুর্বৃত্তদের যদি হামলা হয়ে থাকে বিমান বাহিনীর ঘাটিতে, যেভাবে বললেন আপনাদের ভিতরে কি, আপনার বিমান বাহিনীর যে সংরক্ষিত এলাকা আছে সেই এলাকার ভিতরে কি কোনো মানুষ প্রবেশ করেছে? সে ধরনের কোনো তথ্য তো আপনারা দেন নাই। আপনাদের কোন স্থাপনা কি ক্ষতিগ্রস্ত হয়েছে? সে ধরনের কোনো তথ্য তো দেন নাই। আপনারা বলেছেন কি পয়েন্ট ইনস্টলেশন বা আপনাদের গুরুত্বপূর্ণ কি সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার উপরে হামলা হলে আপনার এই ধরনের গুলি করার রাইটস আছে। কোথায় হামলা হয়েছে, কোন স্থাপনার উপরে হামলা হয়েছে? আপনারা দুই একটা ছবি পাবলিশ করেন তো আমরা একটু দেখি। রাস্তাঘাটের মধ্যে মারামারি, আপনারা বলতেছেন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার উপরে হামলা হয়েছে। ঠিক এই কাজটাই গত শান্তি চুক্তির পর থেকে এই পার্বত্য অঞ্চলের মধ্যে শান্তি